প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বিবি অনার্স পার্ট ওয়ান এর ধারাবাহিক ক্লাসে আমরা গত ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু করেছিলাম। তো আমরা সেই ক্লাসে দেখেছিলাম যে আমাদের অঙ্কটার প্রকারভেদ এবং অঙ্কটা করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং এই সংক্রান্ত একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। আপনারা যা মিস করেছেন ক্লাসটা, তারা এইচএসসির ইউটিউব চ্যানেলে আপনারা বিবি অনার্স পার্ট ওয়ান ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ক্লাস নাম্বার ওয়ান এই সিরিয়ালে আপনারা ক্লাসটা পেয়ে যাবেন। যা হোক, আমরা আজকে বিগত আলোচনা সাপেক্ষে আমরা আজকে একটা অঙ্ক আমরা শুরু করব ইনশাল্লাহ। তাহলে আমরা আমরা যারা অঙ্ক আমরা করব তারা আমরা অবশ্যই একটা ছক রেডি করব। অঙ্কটা নিয়ে আলোচনা পরে করব। আপনারা যে কাজটা করবেন প্রথমে সেটা হচ্ছে ছক রেডি করবেন। স্ক্রিনে দেখানো যে ছকটা আছে আমরা ছকটা রেডি করবেন। ছকের ভিতরে লেখার দরকার নাই, উপরে হেডিংটা লিখবেন। লিখে জাস্ট একটা স্টেটমেন্ট আকারে একটা ছক, এক পৃষ্ঠা একটা ছক, ভিতরে কিছু লেখার প্রয়োজন নাই। 1 মিনিট সময়, দ্রুত ছকটা রেডি করে ফেলেন, দ্রুত 1 মিনিটের ভিতরে। লম্বা আকারে একটা ছক কাটবেন, পার্টিকুলার টাকা টাকা, উপরে হেডিংটা লিখবেন, বাট ভিতরে লেখাটা লেখার দরকার নাই, ভিতরে লেখাটা আমি বুঝাবো তারপরে লিখবেন। 1 মিনিটের মধ্যে ছকটা রেডি করেন প্লিজ। গত ক্লাসে বলেছিলাম এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু আপনার 10 মার্কের বা পার্ট বি তে 4 মার্কের অঙ্ক কিন্তু সাধারণত এসে থাকে, এবং এই অঙ্কটা করতে কিন্তু সময় অনেক কম লাগে। অন্যান্য অঙ্ক করতে আপনার যে সময় লাগবে তার অর্ধেক সময় লাগবে এই অঙ্কটা করতে। হ্যাঁ, যদি আপনি পারেন, এই জন্য এই অঙ্কটা আপনার সময় অনেক সেভ করবে। যেখানে আপনার ওয়ার্কশিট বা ফাইনাল অ্যাকাউন্ট বা মার্চেন্ডাইজ বড় বড় অঙ্ক করতে আপনার অনেক সময় লেগে যাবে। সুতরাং এগুলো একটা পলিসি। অর্থাৎ আপনি যদি টাইম সেভার অঙ্কগুলো যদি আপনি টাস্ক না করেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় সবগুলো প্রশ্নের আনসার করে আসাটা কিন্তু কঠিন হয়ে যায়। কিন্তু সব বড় অঙ্ক সিলেক্ট করতে হয় না, কিছু কিছু ছোট অঙ্ক আপনাকে চয়েস করতে হবে। আর সেই জন্য এই ব্যাংক সমন্বয়টা কিন্তু অ্যাভয়েড করা যাবে না। সব রেডি করেছেন? জি ভাইয়া। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের দুই প্রকার, মূলত বোথ ব্যালেন্স এবং সিঙ্গেল ব্যালেন্স। আমরা বোথ ব্যালেন্স আলোচনা শুরু করেছিলাম, যেখানে আমাদের দুটো ব্যালেন্সই দেওয়া থাকবে, তাই না? আমরা বলেছিলাম যে ব্যাংক ব্যালেন্স, এই ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কের মূল থিমটা কি? মূল থিমটা ছিল যে আমার কারবারের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমরা টাকা জমা রাখি আবার টাকা উত্তোলন করি। তো ব্যাংক তাদের জায়গা থেকে হিসাব রাখে, আবার আমরা কারবারে বসে আমরা ব্যাংকের হিসাবটা রাখবো। কেন রাখবো? কারণ ব্যাংকে আমার কত টাকা আছে আমরা যখন তখন জানতে পারবো আমরা কারবারে বসে। আবার যদি ব্যাংকে কোনো ভুল ভ্রান্তি হয় সেগুলো আমরা কারবারে বসে ধরতে পারবো। এই জন্য ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা যেমন ব্যাংক কর্তৃপক্ষ হিসাব রাখে ব্যাংকে বসে, আর আমরা কারবারে বসে আমরা ব্যাংকের হিসাব রাখবো একটা আলাদা খাতা খুলে। তো যখন এইটা আমরা রাখা হয়, তখন একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় দুটো ব্যালেন্স কিন্তু এক হওয়ার কথা। কারণ আমরা টাকা জমা করলে তারাও জমা করবে, আমরাও আমাদের হিসাবে জমা করব। আমরা টাকা তুলে ফেললে তারাও মাইনাস করবে, আমরাও মাইনাস করবো, তাই দুটো হিসাব এক থাকার কথা। কিন্তু কিছু অসমন্বয়ের কারণে এই দুটো ব্যালেন্সে ভিন্নতা তৈরি হয়। তখন কি করতে হয়? ব্যাংকের ব্যালেন্স এবং আমাদের কারবারের ব্যালেন্স, এই দুটো ব্যালেন্সকে নিয়ে কি কি অসমন্বয় হলো সেগুলো খুঁজে বের করে সমন্বয় করে দুটো ব্যালেন্সকে আবার এককরণ, এটাই হচ্ছে ব্যাংক সমন্বয়ের মূল উদ্দেশ্য। তো এখানে আমাদের সামনে দুটো ব্যালেন্স থাকবে, একটা ব্যালেন্স হচ্ছে ব্যাংকের আর একটা ব্যালেন্স কাদের? কারবার। কারবারের, তাই না? তো আমরা বলেছিলাম ব্যাংক যে হিসাবটা রাখে, ব্যাংকের যে ব্যালেন্স সেটাকে আমরা কি বুক বলি? পাসবুক। পাসবুক। সেটাকে বলি আমরা পাসবুক। আর কারবারে যেটা সব রাখা হয় তাকে বলি আমরা ক্যাশবুক। ক্যাশবুক। এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখেন, এই পাসবুক এবং ক্যাশবুক আমাদের অঙ্কে যখন দেওয়া থাকবে, তাহলে কি দুটো ব্যালেন্স দেওয়া আছে, এটাকে বলা হয় বোথ ব্যালেন্স মেথড। বোথ মানে কি? উভয়, তাই না? উভয় ব্যালেন্স জি। মেথড। তো যখন আমাদের উভয় ব্যালেন্স দেওয়া থাকবে, একটা অঙ্ক আমাদের সামনে এইভাবে থাকবে, এই যে এরকম একটা অঙ্ক থাকবে। তো যখন আমাদের অঙ্কে এই উভয় ব্যালেন্স দেওয়া থাকবে, ব্যাংকের ব্যালেন্সও দেওয়া থাকবে, আবার আমাদের কারবারের ব্যালেন্সও দেওয়া থাকবে, তখন আমাদের সেটা হয়ে যাবে বোথ ব্যালেন্স মেথড। তো এবার অঙ্কটা আমরা কিভাবে করব, ছকটা ব্যাপার একটু বলি। পার্টিকুলার টাকা টাকা, বোথ ব্যালেন্স মেথডের ক্ষেত্রে সবসময় পাসবুক মানে ব্যাংকের ব্যালেন্সটা আগে লিখতে হয়। কার ব্যালেন্সটা আগে লিখতে হয়? ব্যাংকের ব্যালেন্সটা। পাসবুকে ব্যালেন্স লেখা হয়। আমরা লিখেছি দেখেন, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। মানে কি? ব্যাংকের ব্যালেন্স কাদের অনুযায়ী? পাসবুক অনুযায়ী। আবার নিচে লিখেছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স কি অনুযায়ী? ক্যাশবুক অনুযায়ী। কারবার। জিনিস লক্ষ্য করেন, দুটোই কিন্তু ব্যাংকের ব্যালেন্স, দুটো ব্যালেন্সই কার?
ব্যাংকের। ব্যাংকের। আমরা ব্যাংক তো ব্যাংক হিসাব রাখবেই, আমরা যে কারবার হিসাবটা রাখি সেটাও কি আমাদের ড্রয়ার হিসাব নাকি ব্যাংকের হিসাব? ব্যাংকের হিসাব। এই জন্য ব্যাংকের ব্যালেন্স হিসাব। দুটোই কিন্তু ব্যাংক ব্যালেন্স। আমরা যে কারবারে বসে হিসাব রাখছি, একটা আলাদা খাতা খুলছি, সেটাও কিন্তু ব্যাংক ব্যালেন্স। আর ব্যাংক হিসাব রাখি, সেটাও তো আমাদের ব্যাংক ব্যালেন্স। দুটোই ব্যালেন্স কিন্তু ব্যাংকের। ওই যে বলছিলাম ব্যালেন্স কিন্তু একটা, সেই ব্যালেন্সের নাম কি? ব্যাংক ব্যালেন্স। এর ব্যাংক হিসাবটা রাখে ব্যালেন্স। দুটো পক্ষ, সেই পক্ষকে আলাদা করা হচ্ছে। ব্যাংকের বুকটাকে বলা হচ্ছে পাসবুক, আর কারবারের বুকটাকে বলা হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ ক্যাশবুক। বুক। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স যেটা আছে সেটা আমরা লিখবো সেকেন্ড কলামে। তার সঙ্গে কিছু আইটেম সমন্বয় যোগ হতে পারে, কিছু আইটেম সমন্বয় কি হতে পারে, বিয়োগ হইতে পারে। বাদ পারে। হতে পারে। সাধারণত দুটো বা তিনটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা রেখে অ্যাড, আবার তিনটা লাইন জায়গা লেস। এরপরে আবার লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, আমরা ব্যালেন্স দুটো অঙ্ক দেখে নিয়ে আসবো। এর সঙ্গে আমার কিছু আইটেম অ্যাড হবে, দুটো তিনটা লাইন লেখার মতো জায়গা দিয়ে কিছু আইটেম লেস হবে। এবার আপনারা ভিতরে লেখাগুলো লিখে ফেলতে পারেন। তো প্রথমে লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অ্যাড লিখবো। অ্যাড লিখে তিনটে বা চারটে লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখবো, লেস। এরকম দুটো তিনটে লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখবো। এরপর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এর পরপরই অ্যাড লিখে একটু ফাঁকা, লেস লিখে একটু ফাঁকা রাখবো। তাহলে ছকটা সম্পর্কে কি ধারণা স্পষ্ট হলো? জি। এবার আমরা চলে যাব প্রবলেমে, দেখি আমাদের অঙ্কে কি বলছে। শুরু করছি প্রথম থেকে। From the following information, prepare a bank reconciliation statement showing correct cash balance in the bank account for SB Limited at December 2002. আমাদের একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে, শোয়িং, যেখানে দেখাতে হবে কারেক্ট ক্যাশ ব্যালেন্স ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আমাদের নির্ণয় করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ক্যাশের ব্যালেন্সটা আমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। কোম্পানির নাম দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তাহলে আমাদের এখনো কিন্তু আমরা জানি না এটা কি বোথ ব্যালেন্স নাকি সিঙ্গেল ব্যালেন্স, নাকি এখনো কি আমরা জানি? না। না। অঙ্কের ভিতর খুঁজতে হবে ব্যালেন্স কি একটা দেওয়া আছে না দুটো দেওয়া আছে। লক্ষ্য করেন, প্রথমে আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। তাহলে এটা কি ক্যাশ বুকে নাকি পাসবুকের বলেন তো? পাসবুকে। আর এখানে স্পষ্ট বলা আছে অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, তার মানে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী, তার মানে ব্যাংক স্টেটমেন্টে যে ব্যালেন্স সেটাকে আমরা পাসবুক বলে থাকি। তাহলে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংকে ব্যালেন্স কত টাকা দেওয়া আছে? 86,000 ছিয়াশি ৮৬,০০০ হাজার 179। ১৭৯। লাস্টের লাইন একশো। দেখেন বলা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর রেকর্ড। ডিপোজিটর, ডিপোজিট মানে জমা, আর ডিপোজিটর মানে জমাদানকারী। জমাদানকারী কারা বলেন তো? কারবারের মালিকরা। কারবার। জমাদানকারী হচ্ছে কারবার, আর জমা গ্রহীতা হচ্ছে ব্যাংক। তাহলে ডিপোজিটর রেকর্ড মানে কি? কারবারের রেকর্ড। কার রেকর্ড? কারবারের হ্যাঁ, কারণ কারবারের রেকর্ড। ডিপোজিট কারবারের। মানে জমা দেওয়া, ডিপোজিটর মানে হচ্ছে জমাদানকারী। ব্যাংকে জমাদানকারী কিন্তু আমরা যারা ব্যাংকে টাকা রাখি, আর ব্যাংক হচ্ছে জমা গ্রহীতা। ব্যাংক জমা গ্রহীতা। তাহলে গ্রহীতা। ডিপোজিটর বলতে বোঝাবে যে আমাদের কারবারের হিসাব। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটর রেকর্ড, তাহলে কারবার হিসাব বলতেছে ব্যাংকে কয় টাকা আছে। 13,500। ১৩,৫০৬ টাকা। তাহলে দেখেন ব্যাংক অনুযায়ী আছে কোথায় 86,000, আর আমাদের এখানে বলতেছে কোথায় 13,000। আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এখন আমাদের এই মাঝখানে সমন্বয়গুলোকে রেকর্ড করে এই দুই ব্যালেন্সকে কি করতে হবে, এক জায়গা সমান করতে হবে। সমান করতে। তাহলে আমরা চলুন করতে আগে শুরু হবে। করি। তাহলে ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ পার পাসবুকে লিখবো 86,179, আর ক্যাশ বুকে 13,506। চলুন 86,179, এই যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক সেকেন্ড কলামে 86,179। এখানে আবার ডবল কলাম আসলো কেন? আর ক্যাশ বুক অনুযায়ী ব্যালেন্স কত ছিল? 13,506। ৬ টাকা। টাকা। 13,506। চলুন লিখে আসি আমরা সেকেন্ড কলামে 13,506। তাহলে ব্যালেন্স ধরে রাখলাম, কোনো সমস্যা আছে? না। এবার না। কিন্তু তিনটা নিয়মের কথা বলা হয়েছিল। প্রত্যেকটা লেনদেন একটা উৎপত্তি স্থল থাকবে, হয় কারবার উৎপত্তি হয়ে ব্যাংকের দিকে যাবে, অথবা ব্যাংক থেকে উৎপত্তি হয়ে কারবারের দিকে আসবে। কারবারের দিকে যাবে। সুতরাং যেখানে উৎপত্তি ধরে নিতে হবে সেখানে রেকর্ড হয়ে গেছে, বাকিটা এখন রেকর্ড করতে হবে, তাই তো? জি।
দুই নম্বর কথা জি। ছিল যেখানে রেকর্ড হয়নি কোনো একটা এন্ট্রি, কিছুই বলা নেই, বা বলা আছে যে ব্যাংক চার্জ বাট নট রেকর্ডেড বাই ক্যাশ, অথবা ডিপোজিট বাট নট রেকর্ডেড বাই ব্যাংক, অর্থাৎ যেখানে রেকর্ড হয়নি সেখানে রেকর্ড করতে হবে। আর তিন নম্বর কথা হচ্ছে যার ভুল তাকে ঠিক করতে হবে, ব্যাংকের ভুল হলে ব্যাংকে ঠিক করবে, ক্যাশের ভুল হলে ক্যাশে ঠিক করতে হবে। এই তিনটা কথা মাথায় রেখেই আমাদের বুথ ব্যালেন্স অঙ্ক করতে হবে। তাহলে আমরা এবার একটা একটা এন্ট্রি পড়া শুরু করি। প্রথম এন্ট্রি আছে ডিপোজিট ইন ট্রানজিট। আমরা গত রুলস ক্লাসে বলেছিলাম যে আমাদের সামনে এই ব্যাংক সমন্বয়ে কিছু ল্যাঙ্গুয়েজ আসবে, ডিপোজিট ইন ট্রানজিট, এর পরে আছে দেখেন আউটস্ট্যান্ডিং চেক, তারপরে আছে এই যে এনএসএফ চেক, এগুলো ব্যাখ্যা আমরা মোটামুটি দিয়েছিলাম, তারপর অঙ্ক করতে করতে এগুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে। ডিপোজিট মানে আমরা কি জানি? জমা। 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 আর ট্রানজিট মানে প্রক্রিয়াধীন, ইন ট্রানজিট মানে কি? প্রক্রিয়াধীন। প্রক্রিয়াধীন। তার মানে আমরা ক্রিয়াধীন। ব্যাংকে টাকা জমা করেছি, কত টাকা জমা করছি? 44,700। 44,700 টাকা যখন জমা করেছি, তার মানে উৎপত্তিটা কি আমাদের দিকে না ব্যাংকের দিকে? আমাদের দিকে। ব্যাংকের দিকে। কারণ আমরা আমাদের ব্যাংকের দিকে দিকে। না, আমরা তো টাকা জমা দিতে পাঠাচ্ছি ব্যাংকে। তাহলে টাকাটা আমাদের থেকে জি। যাচ্ছে না, কারবার থেকে যাচ্ছে না, তাহলে উৎপত্তিস্থল কারবারে। উৎপত্তিস্থল কোথায়? কারবার। তার মানে কারবারে। কারবারে। অবশ্যই ধরে নিতে হবে এইটা আমাদের হিসাব বই, কারবার হিসাব বইটা কি রেকর্ড হয়েছে নাকি হয়নি। রেকর্ড হয়েছে। রেকর্ড তার মানে আমরা কি যোগ করেছি না বিয়োগ করছি? যোগ যোগ করছি। করেছি। অবশ্যই যোগ করেছি। আর মনে রাখবেন ডিপোজিট ইন ট্রানজিট বলা মানেই কারবারের হিসাবে জমা হয়ে গেছে কিন্তু ব্যাংকের হিসাবে এখনো জমা হয়ে পারে নি। নাই। নাই। এই জন্য বলা হচ্ছে জমা প্রক্রিয়াধীন। যদি জমা হয়ে যেত তাহলে প্রক্রিয়াধীন হতো না, সম্পূর্ণ হয়ে যেত। সম্পূর্ণ হয়ে যেত। সুতরাং ডিপোজিট ইন ট্রানজিট মানেই বাংলা ব্যাখ্যাটা ব্রেনে ঢোকায় নেন, ক্যাশে জমা হয়েছে কিন্তু ব্যাংকে এখনো জমা হয়নি। এটা কি বোঝা যাচ্ছে? জি। জি। তাহলে আমাদের জমা হয়েছে কিন্তু ব্যাংকে জমা হয়নি। তাহলে আপনি এখন দুটো ব্যালেন্স একজাক্ট করতে গেলে কি করবেন, কোথায় জমা করবেন এখন? এখন আহ ব্যাংক। ক্যাশে জমা করব। ক্যাশে যোগ তো জমা করব। ক্যাশ। হয়ে গেছে। আমরা পাসবুকে ডিপোজিট জমা ট্রানজিট করব। মানে আমরা ব্যাংকে যখন আমরা একজন লোককে, আমরা ক্যাশিয়ারকে বললাম এই টাকাটা ব্যাংকে জমা দিয়ে আসেন, তাহলে আমরা কি আমাদের রেকর্ডে না জমা করে কি আমরা ব্যাংকে পাঠাচ্ছি? না। না। তার মানে আমাদের ক্যাশ বুকে অলরেডি রেকর্ড হয়ে আছে, তাহলে এখন রেকর্ড হয়নি কোথায়? পাসবুকে। ব্যাংকে। তাহলে এখন আমাদের ঠিক করতে গেলে কি করব, আমরা আবার ক্যাশ বুকে জমা করব? পাসবুকে জমা করব। অবশ্যই পাসবুকে জমা করতে পারেন, ক্যাশে তো অলরেডি জমা হয়েই আছে, ক্যাশে রেকর্ড হয়ে গেছে। জি। তাহলে এখন আমরা কোথায় জমা করব? পাসবুকে। আমাদের পাসবুকে। ব্যাখ্যা লিখবো ডিপোজিট ইন ট্রানজিট, পাসবুকে জমা হবে 44,700। চলেন চাই। তাহলে এই যে পাসবুকের অ্যাডের এখানে এটা সিরিয়াল নাম্বার, কি কোনো সিরিয়াল নাম্বার দেওয়া আছে? না, কোনো সিরিয়াল নাম্বার দেওয়া না। আছে না, আমরা সিরিয়াল নাম্বার দিব না। আমরা প্রথমেই লিখবো ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট কত টাকা ফার্স্ট কলামে রাখবো? 44,700। কারণ সমস্ত আহ, আহ, যোগের আইটেম গুলো যোগ করার পরে তারপরে সেকেন্ড কলামে নেব, বিয়োগের আইটেম গুলো বিয়োগ করার পরে তারপর সেকেন্ড কলামে নেব, ঠিক আছে? ফার্স্ট কলাম রাখতে হবে। হুম। তাহলে এই এন্ট্রিটা যদি আমাদের সামনে এবার কোনো এন্ট্রি আসে এরকম যে ক্যাশে জমা হয়েছে ব্যাংকে জমা হয়নি, তাহলে আমরা অবশ্যই সেটাকে ব্যাংকে জমা করব কি নাম ব্যাংক। দিয়ে? ডিপোজিট ডিপোজিট ইন ট্রানজিট ট্রানজিট। নামে। ক্লিয়ার ব্যাপারটা? জি। জি। আপনারা করেছেন? হ্যাঁ, করছি। হ্যাঁ। নাম্বার নেক্সট, আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং মানে আমরা কি জানি? বকেয়া। আউটস্ট্যান্ডিং চেক মানে ওকে। বকেয়া চেক। ঘটনাটা কেমন? মনে করেন আমার কাছে একজন এই টাকাটা পাবে, 1,49,000 টাকা পাবে। এবার সে টাকা নিতে আসছে, আমি তাকে চেক লিখে দিয়ে দিছি, ঠিক আছে ভাই চেক দিলাম, আপনি ব্যাংক থেকে তুলে নিয়ে যান। যখনই আমরা তাকে চেকটা সই করে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমরা আমাদের হিসাব থেকে এটা কি করে দেবো? আমাদের কাছে যে ব্যাংকের হিসাবটা আছে আমরা কারবারে বসে রাখতেছি, সেখান থেকে এই টাকাটা কি করব? যোগ করব। আবারও বোঝাই, একজন পাওনাদার আসছে, এসে তার টাকা চাচ্ছে, আমরা চেকের অ্যামাউন্টটা লিখে সই করে দিয়ে বললাম ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যান। সে চেক নিয়ে আচ্ছা, ব্যাংকে টাকা বাদ ওঠাতে দিয়ে চলে দিব। গেল, তাহলে আমরা আমাদের কাছে যে ব্যাংকের হিসাব রাখতেছি সেখান থেকে এই ব্যালেন্সটা কি করব, যোগ না বিয়োগ? বাদ দেব। বিয়োগ দিব। কনফিউশনে বলতেছেন নাকি শিওর হয়ে বলতেছেন? না, মানে সে তো পাওনাদার ছিল, তাকে হ্যাঁ, তো দিয়ে তাহলে সে দিতেছি। যখন চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা যখন দিয়ে দেবে, ব্যাংক কি যোগ করবে না বিয়োগ করবে আমার অ্যাকাউন্ট থেকে? বিয়োগ করব। তাহলে আমরা আমাদের যে ব্যাংক হিসেবে রাখতেছি কারণ সেখান থেকে আমরাও কি করব?
বিয়োগ দিব। সবাই বুঝতেছে অ্যান্সার নেই, তার মানে সবাই বুঝতেছেন না, তাই তো? এটা কি ব্যাপারটা কি বুঝতেছেন নাকি না বুঝতেছেন? রেসপন্স করতে হবে, বুঝলেও বলতে হবে, না বুঝলেও বলতে হবে। কথা না বলে তো আবার একটু বলেন এটা। আপনি ব্যবসা করতেছেন, একজন পাওনাদার। পাওনাদার মানে বোঝেন? পাওনাদার মানে কি? মানে পাবে। মানে পাবে। তাহলে আমার এই যে কাছে আপনার পাবে। কাছে টাকা নিতে আসলো, আপনি তাকে চেক দিয়ে বললেন টাকাটা আপনি ব্যাংক থেকে তুলে নিয়ে যান। আর আপনি তো একটা ব্যাংকের হিসাব কারবারে বসে রাখতেছেন, ব্যাংকে আপনার কত টাকা জমা হচ্ছে, কত টাকা উঠে যাচ্ছে। সেই অ্যাকাউন্টে, সেই হিসাবে আপনি এই টাকাটা কি যোগ করবেন না বিয়োগ করবেন, যে চেকটা আপনি বিয়ে দিলেন? করব। পাওনাদার যখন ব্যাংকে যাবে, টাকা যখন তুলে নেবে, ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কি মাইনাস করে দিবে না? জি। জি। তাহলে আপনি আপনার হাতে যে ব্যাংকের হিসাব রাখছেন সেখান থেকে অ্যাড করবেন না লেস করবেন? লেস করব। লিস্ট করব। মাথা কি ঢুকছে এটা? জি। যদি মাথা ঢুকে থাকে তাহলে মনে রাখতে হবে, আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে আমরা পেমেন্ট করে রেকর্ড করে মাইনাস করে দিয়েছি ক্যাশ থেকে, কিন্তু এখনো মাইনাস করে পারিনি কি? পাসবুক থেকে হয়নি। ব্যাংক থেকে এখনো পাসবুক মাইনাস থেকে। হয়নি, হতে পারে কিন্তু। পাওনাদার চেক পেয়ে গেছে, চেক পেয়ে পাওনাদার চিন্তা করছে চেক তো পেয়ে গেছি, একদিন পরে টাকা তুলে আমার তো আজকে লাগবে না। চেক কি ব্যাংকে গেছে? না। না, ব্যাংক আমার মাইনাস করছে? করেনি। না। কিন্তু করবে কিন্তু, আল্লাহ হোক পরশু পরশু না হোক আজ করবে। সুতরাং আমার ক্যাশ থেকে যে চেক মাইনাস হয়ে গেছে কিন্তু ব্যাংক এখনো মাইনাস করে পারেনি, এ ধরনের চেককে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক। কি চেক বলা হয়? বকেয়া আউটস্ট্যান্ডিং চেক। চেক অথবা বকেয়া চেক। তাহলে এই ধরনের চেক আসলে সেটা ব্যাংক থেকে কি করব আমরা? বিয়োগ বাদ করব। দিব। অবশ্যই বিয়োগ করব। তাহলে এই দুটো জিনিস মাথা ঢুকে নেন। ডিপোজিট ইন ট্রানজিট আসলে অবশ্যই পাসবুকে জমা করব, আউটস্ট্যান্ডিং চেক আসলে অবশ্যই পাসবুক থেকে মাইনাস করব। এই দুটো জিনিস কিন্তু আসবেই, যেভাবে আসুক ঘুরে ফিরে যে ল্যাঙ্গুয়েজ দিক না কেন। ডিপোজিট ইন ট্রানজিট আর আউটস্ট্যান্ডিং চেক, এই দুটো এন্ট্রি কিন্তু ব্যাংক সমন্বয়ের জন্য একটা কনফার্ম এন্ট্রি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি। তাহলে আমরা আউটস্ট্যান্ডিং চেক 1,29,478 পাসবুক থেকে কি করব? বিয়োগ করব। বিয়োগ দিব। পাসবুকের লেসে চলে যাচ্ছি, লেসে যে লিখবো আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক কত টাকা ছিল? সি সি ভুলে গেছি। সি কিউ ইউ ই। কত জানিছি। চেক বানানটা ভুল হচ্ছে। চেক বানান কি? হ্যাঁ, এখানে তো চেক বানান ভুল। 1,30,000। CHE, চেক বানানটা CHE। আচ্ছা, চেক বানানটা আসতেছে না এখানে। CKS। হ্যাঁ হ্যাঁ। 6KS। না না। আচ্ছা যাক, ওটা ডিকশনারি পরে দেখে নেবো, শো করছে না। কত টাকা ছিল? 1,00,000 1,29,000, হাজার 478। 478 টাকা। এই এটা কি বুঝতে পেরেছি আমরা? জি। 1,30,000। 478, ওকে। নেক্সট এন্ট্রি, ব্যাংক এরর। এরর মানে কি? ভুল। ভুল। তাহলে ভুল ভুল। কার? ভুল কার? ব্যাংকের। ব্যাংকের। ঠিক করবে কে? ব্যাংক ঠিক করবে। ব্যাস ব্যাংক এইটুকু ঠিক মাথায় নিতে করবে। হবে। এবার ভুলটা কি সেটা পরে বুঝি। তাহলে ঠিক এটা কনফার্ম এন্ট্রি হবে, সমন্বয় হবে পাসবুকে, এটা কনফার্ম তো? হ্যাঁ। জি। এবার দেখি কি ভুল। ডিপোজিট আন্ডার স্টেটেড, দুটো শব্দ সামনে মাঝে মাঝে আসবে, আন্ডার স্টেটেড আর ওভার স্টেটেড। আন্ডার স্টেট মানে কম হিসাবভুক্ত হওয়া, আর ওভার স্টেট মানে বেশি হিসাবভুক্ত হওয়া। ডিপোজিট মানে কি? জমা। 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 আন্ডার স্টেট মানে কি? কম হিসাবভুক্ত হওয়া। কম। তার মানে আমাদের কমিশন অ্যাকাউন্টে করতে। ব্যাংক জমা কম দেখিয়েছে, কত টাকা কম দেখিয়েছে? 10,000 টাকা। 10,000 টাকা। ভালো করে বুঝেন কিন্তু, ব্যাংক যে কোনো ভাবে হোক আমাদের অ্যাকাউন্টে জমা 10,000 টাকা কম দেখিয়েছে, তাহলে আমি ঠিক করতে গেলে ব্যাংক কি করবে বলেন? যোগ দশ করে হাজার দেবে। টাকা যোগ করে দিবে। কোনো কনফিউশন আছে নিয়ে? না। না। তাহলে যেহেতু কম জমা দেখিয়েছে, ঠিক করতে গেলে এখন সেটা জমা দেখাতে হবে। আর যদি বেশি জমা হ্যাঁ, দেখাতো, ঠিক করতে গেলে কি করতে হতো? বিয়োগ করে দিত। বিয়োগ বিয়োগ করে দিতে দিতে হবে। হতো। তাহলে আমরা ব্যাংকের পাসবুক এটা কি করব? যোগ করে দেব। যোগ করে ভেরি দেবে। গুড। তাহলে আমরা যাব, লিখবো ডিপোজিট আন্ডার স্টেটেড, একটু ব্যাখ্যা লিখে 10,000 টাকা যোগ করে দেবো।
ডিপোজিট আনরেস্টেড পাসবুকে জমা হবে, পাসবুকে জমা করব ডিপোজিট আনরেস্টেড নামে। ডিপোজিট আন্ডারস্টেটেড 10,000 টাকা। কোনো সমস্যা? না। ওকে। এনএসএফ, গত ক্লাসে বলেছিলাম নট সাফিসিয়েন্ট ফান্ড, এন নট এস ফান্ড। এফ এ ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত তহবিল নাই। চেক ফ্রম কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই ব্যাংক, সেপারেট নোটিফিকেশন নট রিসিভ ফ্রম ব্যাংক, টাকা 2300। ঘটনাটা একটু বলি, বোঝানোর চেষ্টা করি। আপনি একজন ব্যক্তির কাছে টাকা পাবেন 2300 টাকা, তার মানে রিসিভেবল, দেনাদার, টাকা পাবো। তাহলে টাকা পেলে কি আমরা যোগ করবো না বিয়োগ করব? টাকা পেলে যোগ করব। সেটা যোগ কর ব্যাংকে চেক গেলে ব্যাংক সেটা আমাদের অ্যাকাউন্টে কি করে দেবে? যোগ করে যোগ দেবে। করে দেবে। ওর অ্যাকাউন্ট থেকে আমার একটা টাকা ট্রান্সফার করে দেবে। ঘটনা মিটমাট নাকি? জি। হ্যাঁ। এবার আমরা কাস্টমারের কাছ থেকে একটা চেক পেয়েছিলাম। কত টাকা চেক পেয়েছি? 2300 তেইশশো টাকা টাকা চেকটা পেয়ে আমরা আমাদের হিসাবে এটা কি করছি? যোগ করে দিছি। যোগ করে দিছি, ভালো যোগ কথা। করে এবার দিছি। চেকটা কি ড্রয়ারে ফেলে রাখবেন না ব্যাংকে পাঠাবেন? ব্যাংকে ব্যাংকে পাঠাবো। পাঠাবো। ব্যাংকে পাঠিয়েছেন, কিন্তু ব্যাংক থেকে নোটিফিকেশন এসেছে যে এই চেক জমা করা সম্ভব না, কারণ এটা এনএসএফ। মানে ওই যে ব্যক্তি চেক দিয়েছে সেও তো জানতো না তার অ্যাকাউন্টে ওই টাকাটা নাই। তো তার হুম, অ্যাকাউন্টে টাকা ব্যাংক না থাকে, ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবে? না। না। তার মানে হচ্ছে ওইটাকে একদিন পরে জমা হবে, 2 দিন পরে জমা, বিষয়টা কিন্তু এরকম না, ব্যাংক জমা করতেই পারবে না। হ্যাঁ, যদি 2 দিন, যেমন উপরে আমার ডিপোজিট ট্রানজিট আমরা জমা করছি, ব্যাংক এখনো করে পারেনি, 2 দিন পরে করবে, আমরা ব্যাংকে জমা দেখা দিচ্ছি নাকি? কিন্তু জি। এই চেকটা জি। কি 2 দিন পরেও ব্যাংক জমা করতে পারবে ওই ব্যক্তি টাকা না জমা দেওয়া পর্যন্ত? না। না। আর ব্যাংকেও চেক নিয়ে বসে থাকবে না, আমার কাছে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠাই দেবে। ব্যাংক একটা নোটিশ দিয়ে ফেরত আমাকে পাঠিয়ে ফেরত দিবে। পাঠিয়ে দিয়েছে। এখন দুটো ব্যালেন্স ঠিক করতে গেলে আপনি কি করবেন? ব্যাংকে যোগ করবেন না ক্যাশ থেকে বাদ দেবেন বলেন? ক্যাশ থেকে বাদ বাদ দিব। কারণ এটা কিন্তু আপনি চেক পেয়ে অলরেডি ক্যাশে জমা দেখিয়েছেন, ব্যাংক কিন্তু আদৌ ওটা যোগ করবে না। তাহলে ক্যাশের জি। ব্যালেন্সটা কি বেড়ে গেল না? ব্যাংকের যে হিসাবটা বেড়ে বেড়ে গেল না? জি। তাহলে জি। এখন ঠিক করতে গেলে ব্যাংকে জমা করতে হবে হয়, অথবা ক্যাশ থেকে বাদ দিতে হবে। কোনটা আমরা পারবো, ব্যাংকে যোগ করতে জোর করে না ক্যাশ থেকে ক্যাশ। বাদ দিতে? ক্যাশ ক্যাশ থেকে থেকে বাদ বাদ দিতে দিব। হবে। তার মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এনএসএফ চেক আমার সামনে আসা মানেই ক্যাশবুক থেকে অবশ্যই মাইনাস। এটা আগে বুঝলাম, আর এবার মুখস্থ করতে হবে। আগে বোঝা পরে মুখস্থ, মুখস্থটা কিন্তু আগে না, মুখস্থ আগে করলে কিন্তু ভুলে যেতে হবে। আগে বুঝে নিতে হবে যে এনএসএফ চেকটা কি, ক্যাশবুক থেকে কেন মাইনাস হয়, এটা কি আমরা ক্লিয়ার? জি। তাহলে এবার জি। মাথায় মুখস্থ হয়ে থাকবে, এনএসএফ চেক আমার সামনে আসলে কোন জায়গা থেকে মাইনাস করব? ক্যাশবুক থেকে। ক্যাশ থেকে। ওকে ফাইন, চলেন তাহলে যাই, ক্যাশবুক থেকে মাইনাস করে 2300 টাকা, ব্যাখ্যা লিখবো এনএসএফ চেক। এই যে আচ্ছা, ক্যাশবুক। ব্যাংকের ক্ষেত্রে ডেবিট মানে কি জমা? আবার বলেন। ব্যাংকের ক্ষেত্রে ডেবিট মানে জমা আর ক্রেডিট না না মানে? না 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 না, ওটা পরে বোঝাচ্ছি, ওটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, ধন্যবাদ। ভালো একটা প্রশ্ন, সি কে, ও চেক ব্যালেন্স সি কে, এটা ভালো একটা প্রশ্ন করেছেন, আমি বোঝাচ্ছি। সি কে, চেক ব্যালেন্স, তাহলে এটা এখানে Yes, সি কে। তখন বলছিলাম। ও তাহলে আমি খেয়াল করি না আপু। এনএসএফ চেক কত টাকা ছিল? 2300। 2300 টাকা। ওকে। আচ্ছা, এবার একটু ডেবিট ক্রেডিটে বুঝে নিই। আচ্ছা, আমরা যখন ক্যাশ পাই আমাদের দৃষ্টি কারবারে, তখন ক্যাশ কি করি আমরা? জমা করি। ডেবিট করি না ক্রেডিট করি? ডেবিট করি। ডেবিট করি। ক্যাশ চলে গেলে ক্যাশ কি করি? ক্রেডিট করি। কারণ ক্রেডিট ক্যাশ করি। যখন আসতেছে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তখন সম্পদ ডেবিট হয়। ক্যাশ চলে গেলে সম্পদ চলে যাচ্ছে, সম্পদ চলে গেলে কি হয়? ক্রেডিট ক্রেডিট হয়। হয়। ব্যাংকে কিন্তু ঠিক এর বিপরীত, ব্যাংকে জমা হইলে ক্রেডিট হয়, জমা হলে কি হয়? ক্রেডিট হয়। জমা হলে ক্রেডিট হয়। আর বাদ দিলে ডেবিট হয়, কেন? ক্যাশের বিপরীত ব্যাংক কেন? কারণ ব্যাংকে যখন টাকা জমা হচ্ছে, ওই টাকা কি ব্যাংকের সম্পদ নাকি দায় বলেন তো? দায়। কারণ এটা কিন্তু ক্লায়েন্টের দায়। টাকা, কাস্টমারদের টাকা, ওটা ব্যাংকের টাকা না। এই জন্য ব্যাংকের দায় হ্যাঁ। বাড়তেছে, এই জন্য ব্যাংক জমা করলে ক্রেডিট করে, জমা করলে কি করে? ক্রেডিট করে। ক্রেডিট করে। কারণ দায় বৃদ্ধি পাচ্ছে। এবার যখন জি। ব্যাংক থেকে কাস্টমার টাকা ওঠে, যখন ব্যাংক ব্যাংক টাকা মাইনাস করে, তখন কিন্তু ডেবিট করে, কারণ দায় কি হচ্ছে?
কমে যাচ্ছে। কমে যাচ্ছে, এই কমে জন্য যাচ্ছে। ব্যাংকের ডেবিট করা মানে মাইনাস করা। এই যে ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক এটা কি করছে, বাদ দিয়ে দিছে ওটারে। বাদ দিয়ে হুম। দিচ্ছে। আর এটা মাথায় রাখতে হবে, ব্যাংক ডেবিট করা মানে বাদ দেওয়া, আর ক্রেডিট করা মানে কি করা, যোগ করা। ঠিক আছে। যোগ করা। যোগ। জি। ওকে, নাম্বার নেক্সট, ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক কি আমাকে খালি খালি সেবা দেবে নাকি সার্ভিস চার্জ করবে? সার্ভিস চার্জ করবে। খালি ব্যাংক চার্জ আমাকে করবে। ডিসেম্বরের জন্য চার্জ করছে 75 টাকা, এর উৎপত্তি স্থল কি ক্যাশ বুকে না ব্যাংকে? এটা হচ্ছে ব্যাংকে। তার মানে ব্যাংক ব্যাংকের অবশ্যই আমার ক্ষেত্রে। অ্যাকাউন্ট থেকে এটা কি করে নিয়েছে অলরেডি, বিয়োগ করে নিছে। বাদ। মাইনাস করে দিয়েছে, কেটে নিয়েছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের ক্যাশ বুক থেকেও ক্যাশ করতে থেকে হবে। বিয়োগ হ্যাঁ, ওই করতে। যে যেখানে রেকর্ড হয়নি সেখানে রেকর্ড করো। তাহলে এখন আমরা ক্যাশবুক থেকে মাইনাস করব ব্যাংক সার্ভিস চার্জ নামে 75 টাকা। চলেন, ক্যাশবুক থেকে মাইনাস করব ব্যাংক সার্ভিস চার্জ। ব্যাংক সার্ভিস চার্জ, এটা কি বুঝতে কারো সমস্যা আছে? না। না। ওকে, ব্যাংক সার্ভিস চার্জ 75। একটু দ্রুত থেকে হচ্ছে, আজান হয়ে যাবে, আবার নামাজের ব্যস্ততা আছে। আজকের ক্লাসটা দেরি হয়ে গেল, কোচিং থেকে আসতে দেরি হয়ে গেছে। যাচ্ছি লাস্ট এন্ট্রিতে, একটু খেয়াল করেন, ভালো একটা এন্ট্রি। ইরর, আবারও ভুল, অন ডিপোজিটার্স বুক। এবার কার ভুল? সমাধানকারীর ভুল জমাদানকারী। হয়েছে। তো জমাদানকারী কারা, ব্যাংক নাকি ক্যাশ? কারবার। কারবার। তার মানে কারবার। ভুলটা তাহলে আমাদের। জি। আচ্ছা, কি ভুল দেখি তাহলে, ঠিক করতে হবে কোথায়, ক্যাশ বুকে না পাসবুকে? ক্যাশ যার বুকে। ভুল সে সংশোধন সে করবে। যারটা কে সেটা বলেন। কারবার কারবার। সংশোধন করবে। ক্যাশ বুক, ক্যাশ বুক, এটা ক্লিয়ার। এবার ভুলটা কি দেখি। জি। চেক রিটেন টু পে, আমরা একটা চেক লিখে দিয়েছি পে করার জন্য ক্রেডিট মানে পাওনাদারকে, রেকর্ডেড 1 টাকা 300, যা রেকর্ড হয়েছে কত টাকা? 300 300 টাকা। টাকা। রেকর্ড হয়ে গেছে, কিন্তু কত টাকা রেকর্ড হয়েছে? 300 টাকা। তার মানে আমরা কি রেকর্ড মানে এখানে কি যোগ করছি না বিয়োগ করছি? যোগ করছিলাম। পাওনাদারকে টাকা দিলে যোগ হয়। ও আচ্ছা, বিয়োগ। বিয়োগ বিয়োগ এখানে হয়। করছি। স্পষ্ট বলা আছে চেক রিটেন টু পে এ ক্রেডিটর, পাওনাদারকে পে করছি একটা চেকের মাধ্যমে, এবং সেটা রেকর্ড হয়েছে কয় টাকায় রেকর্ড হয়েছে? 300 300 টাকা। টাকা। তাহলে কি ক্যাশ বুকে কি যোগ করছি না বিয়োগ করছি, এবার বলেন। বিয়োগ করছি। তার মানে ক্যাশ করছি। বুককে কিন্তু 300 টাকা বিয়োগ করে দিয়েছি। বাট কিন্তু রিটেন ফর অনলি টাকা 30, কিন্তু অরিজিনাল চেকটা ছিল 30 টাকা। অরিজিনাল চেক ছিল কয় টাকা? 30 টাকা। 30 টাকা। তার মানে আমরা ক্যাশ বুক থেকে বাদ দেওয়া উচিত ছিল কয় টাকা? 30 টাকা। 30 টাকা বাদ দেওয়া উচিত ছিল। রিটেন ফর হুম। অনলি 30, আমরা চেক দিয়েছি অনলি 30 টাকা, কিন্তু রেকর্ড করে ফেলছি কত টাকা? 300 টাকা। 300 টাকা। তার মানে বেশি বাদ দিয়েছি না কম বাদ দিয়েছি? বেশি বাদ দিয়েছি। কত টাকা বেশি বাদ দিছি? এই 270 টাকা। 270 টাকা। এবার ঠিক করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। কোথায় যোগ করতে হবে? ক্যাশ বুকে। ব্যাপারটা কি কি বুঝলে নাকি আরেকবার রিপিট করবো? বুঝছি। তাহলে ভুলটা হচ্ছে ডিপোজিটার বুক আমাদের। ভুলটা কি, আমরা পাওনাদারকে পে করছি চেকের মাধ্যমে এবং সেটা রেকর্ড হয়ে গেছে, কত টাকা রেকর্ড হয়ে গেছে? 300 টাকা। 300 টাকা। কিন্তু চেক দিছি অনলি 30 টাকা। তার মানে আমরা ভুল করে 300 টাকা বাদ দিয়ে ফেলছি ক্যাশ বুক থেকে, বেশি বাদ দিয়ে ফেলছি 270 টাকা। যেহেতু বেশি বাদ দিয়ে ফেলেছি, এখন ঠিক করতে গেলে সেই বাদ দেওয়াটুকু যোগ করতে হবে। তার মানে ক্যাশ বুকে যোগ হবে কত টাকা এখন? 200। 270 টাকা। 270 টাকা। তাহলে আমরা যে লিখবো রংলি রেকর্ডেড বা ইরর রেকর্ডেড লিখে 270 টাকা মাইনাস করতে, প্লাস করতে হবে ক্যাশ বুকে। আসেন ক্যাশ বুকে লেখেন ইরর ইন রেকর্ডেড, ইরর ইন রেকর্ড লিখে আমাদের ব্র্যাকেটেড ওয়ার্কিংসটা দেখাই দিতে হবে। 300 - 30, ফার্স্ট কলামে 270। ঠিক আছে। জি। এবার যোগ বিয়োগ শুরু করব, যোগ বিয়োগ শুরু করবো এবার আমরা। প্রথমে যোগের আইটেম কয়টা আছে পাসবুকে? দুইটা। দুটো। দুইটা। তাহলে দুটো যোগ করলে কত হয়? 44,000 আর 10,000, 54,700 নাকি? জি। সেকেন্ড কলামে ব্যালেন্স নেবো, খেয়াল রাখবেন এই যে দাগ, সেকেন্ড কলামে ব্যালেন্স কিন্তু দাগের ঠিক নিচ বরাবর আসবে। 54,700 হয়েছে। জি। জি। এবার উপরের ওর ব্যালেন্সের সাথে এটা কি করব,
যোগ করে দেবো। যোগ করে নামান, 54,700 বাদ- সাথে যোগ করেন 86,000, কত হয় দেখেন। 54,700 যোগ 86,179, 1 লক্ষ। 31,000। এই, এক লক্ষ কি বলে, চল্লিশ এক এক লক্ষ লক্ষ চল্লিশ চল্লিশ হাজার হাজার আটশো আচ্ছা, উনআশি 879। হ্যাঁ, 1,40,879, 179। বারবার ডবল দেওয়া হয়ে যাচ্ছে কেন রে বাবা। আমি বিয়োগ করে ফেলছিলাম। আচ্ছা, এবার লেসের আইটেম কয়টা আছে? একটা। ওইটাকে ব্যালেন্স টেনে সেকেন্ড কলামে পাঠিয়ে দেবো। 1,29,478 দিয়েছি। এবার উপর জি। থেকে ওইটা মাইনাস করব। তাহলে উপরে ছিল 1,40,879, তার থেকে মাইনাস হবে 1,29,478, মাইনাস হলে ব্যালেন্স থাকতেছে কত দেখেন তো, 11,401। 11,401 টাকা। এটাকে ডবল দাগ দিয়ে ক্লোজ করে দেবো। এই দাগটা কিন্তু সম্পূর্ণ কলাম দেবেন, হ্যাঁ, এখানে তো আমার ছোট করে দেওয়া হয়ে গেছে, কপি হয়ে গেছে, বারবার চলে আসতেছে। দাগটা সম্পূর্ণ কলাম দাগ দেবেন, ঠিক আছে, এরকম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই যে ব্যালেন্সটা পেলাম, এটা কি অনুযায়ী, অ্যাজ পার কি অনুযায়ী? পাসবুক অনুযায়ী। এবং এটা কিন্তু অ্যাডজাস্টেড বা কারেক্টেড ব্যালেন্স। অ্যাডজাস্টেড মানে সমন্বিত, কারেক্টেড মানে সংশোধিত, যেখানে লিখলেই হবে। তাহলে আমরা এখানে একটা লাইন লিখবো, লাইনটা হচ্ছে এরকম: কারেক্টেড অথবা অ্যাডজাস্টেড। লেখার পরে এই যে উপরে হেডিংটা, এই সেম হেডিংটা লিখে দিতে হবে, এই হেডিংটা। তাহলে কি লিখবো? অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ঠিক আছে? এটা কি ব্যাংকের আচ্ছা। জি, সমন্বিত, আমরা সমন্বয় করার পরে সমন্বিত ব্যাংকে ব্যালেন্স পেয়ে গেলাম না? হ্যাঁ। জি। ক্লিয়ার ব্যাপারটা? জি। ওকে। আচ্ছা, এবার আমরা পাস ক্যাশ বুকে যোগ বিয়োগ করবো। ক্যাশ বুকে দেখেন তো যোগের আইটেম কয়টা? একটা। একটা, সে একটাকে ব্যালেন্স টেনে নিয়ে যান সেকেন্ড কলামে। 270 টাকা, 270। এবার ওটাকে আমরা ওর সাথে উপরটার সাথে যোগ করেন, কত হয় দেখেন। 13,506, 13,776 টাকা। 13,776 টাকা, 13,776। ওকে, এবার বিয়োগের আইটেম কয়টা? দুইটা। দুটা। দুটো। দুটো আগে যোগ করেন, তাহলে 2,375 হয় নাকি? জি। 2,375, এবার ওইখান থেকে 2,375 মাইনাস করেন। 11,401 টাকা। দেখেন তো উপরের সাথে মিলছে কিনা। জি। জি। তা আমাদের দুটো ব্যালেন্স কিন্তু এক জায়গায় চলে এসেছে, যেটা আসা উচিত ছিল নাকি? হ্যাঁ। তাহলে বলেন তো এইখানে এবারে এর নিচে কি লিখবো আমরা, এই সুদা কি লিখবো? অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড ব্যাংক ব্যাংক ব্যালেন্স ব্যালেন্স অ্যাজ ক্যাশ পার ক্যাশ ক্যাশ বুক। বুক। হ্যাঁ, ভেরি গুড। ওই উপরে হেডিংটাই থাকবে, শুধুমাত্র আমাদের একটু অ্যাডজাস্ট কথাটা নিয়ে আসতে হবে, তাই তো? জি। বলেন কি প্রশ্ন আছে, বলেন। কতটুকু বুঝলেন, কি বুঝলেন না, বলেন। তাহলে দুটো ব্যালেন্স মিলে গেছে। জি। জি। এই খালি দুইজন জিজি করতেছে আর দুইজন চুপ করে ঘুম পড়ছে, মনিকা জুমুন মনে হয় ঘুমাই গেছে। আপনারা কি ঘুমাই গেছেন না আছেন জেগে? আছি। ঠিক আছে, মনিকা যে কাজটা অবশ্যই করবেন, এই অঙ্কটা করলাম এখনই, উঠবেন না, ভিডিওটা দেখবেন, ক্লাস 1-এর ভিডিওটা দেখে অঙ্কটা আবার মিলাবেন বক্তব্যের সাথে। প্রয়োজনে খাতায় আবার করবেন দেখে দেখে, ঠিক আছে মনিকা? তাহলে আপনি বুঝতে পারবেন। সবার বাসায় কাজ, ঠিক আছে। নতুন কোনো অঙ্ক আজকে দিব না। সবাই ক্লাস 1-এর ভিডিওটা দেখবেন, এবং এই অঙ্কটা খাতায়, এই অঙ্কের প্রবলেমটা স্ক্রিনশট দেন, অঙ্কটার প্রবলেম স্ক্রিনশট দেন। জি ভাই, দিছি। এবার খাতায় না দেখে, সলিউশন আগেরটা না দেখে নিজেরা খাতায় আরেকবার করবেন। আগে ভিডিও ক্লাসটা 1টা দেখবেন, এটা আবার করবেন, করে স্ক্রিনশট দিয়ে আমার গ্রুপে, যা যা খাতার উপর নাম লিখে গ্রুপে ছবি দেবেন, সবাই 4জনই। ঠিক আচ্ছা। আছে, এই হচ্ছে বাসার কাজ। তো ঠিক আছে, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ শনিবার অর্থাৎ পরশুদিন নতুন অঙ্ক নিয়ে আসবো, এবং সেদিন থেকে হোমওয়ার্ক দেওয়া শুরু করবো। তাহলে একদিন যেহেতু কালকে সময় কম, এই জন্য ক্লাস ভিডিওটা দেখবে এবং এটা একবার করে সুন্দর করে নাম লিখে ছবি তুলে গ্রুপে আমাকে দিবেন, ঠিক আছে?
আচ্ছা। তাহলে আজকে এই আচ্ছা। পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।